15,000 কোটি টাকা তারা আজ পর্যন্ত টাচ করে দেখেনি। আজকে আপনাদের সাথে কথা বলবো ওল্ড মানি থিওরি নামে একটি টপিক নিয়ে। হোয়াট ইজ ওল্ড মানি থিওরি? দেখেন, অনেকেই আছে যে যত গর্জে তত কিন্তু বর্ষে না। এই টাইপের যারা রিচ পারসন আছে তারা ইউজ করে হচ্ছে ওল্ড মানি থিওরি নামক এই একটি থিওরি। থিওরিটা আসলে কি? দেখেন, আপনি যখন কোনো কিছু অ্যাচিভ করতেছেন বা কোনো একটি সাকসেস অর্জন করছেন, ওই জিনিসটি আপনি যতটা কম শো অফ করতেছেন, কিন্তু ওই জিনিসটি যখন ভবিষ্যতে গিয়ে আপনার কোনো একটি লং টার্ম ইফেক্টিভ কোনো একটি কাজে লাগবে বা আপনার কোনো অ্যাসেট হিসেবে থেকে যাবে, সেটিকেই বলা হয় হচ্ছে ওল্ড মানি থিওরি। ওকে, লেট মি এক্সপ্লেইন টু ইউ মোর। আচ্ছা, পৃথিবীর সবচাইতে বড়লোক মানুষের নাম কি জানেন? হ্যাঁ, আপনি এক বাক্যে হয়তো বলে দেবেন ইলন মাস্ক, বিল গেটস, মার্ক জাকারবার্গ, ওয়ারেন বাফেট, এরকম অনেকগুলো নাম আপনি মুখস্থ গড়গড় করে বলে দিতে পারবেন। এমনকি আমাদের পাশের দেশের মুকেশ আম্বানি, তাদের চাইতেও বড় লোক একটি ফ্যামিলি রয়েছে যাদের বলা হয় রথশাইল্ড ফ্যামিলি। এই ফ্যামিলি কি থিওরিতে কাজ করে, সেই কাজটিকেই বলা হয় হচ্ছে ওল্ড মানি থিওরি। এই ফ্যামিলির মেম্বাররা ওইভাবেই ইনভেস্ট করে, যদি দুইটা দেশের মধ্যে যুদ্ধ লাগে, ওই দুই দেশের মধ্যে যে কোনো একটি দেশ তো অবশ্যই হারবে, কিন্তু একটি দেশ তো জিতবে, রাইট? বাট ওই রথশাইল্ড ফ্যামিলি এমনভাবে ইনভেস্ট করে যে যেই দেশে জিতুক না কেন ওই ফ্যামিলিরই লাভ। ওরা এমনভাবে ইনভেস্ট করে রাখে। আরেকটু সহজ করে দিচ্ছি, আমরা বাংলাদেশে যারা বসবাস করি, আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের দেখতে দেখা যায় যে অনেক সাদাসিধা চালচলন, কিন্তু তারা যখন কোনো একটি অ্যাসেট কিনে কিংবা ওই ফ্যামিলির কিন্তু একটি এলাকায় বা কোনো একটি জোনে বেশ ভালো একটি প্রভাব থাকে। কেন থাকে একটা মানুষের প্রভাব? শুধুমাত্র কি তার পার্সোনালিটি বা তার যে ফ্যামিলির যে পরম্পরা, এই ব্যাপারগুলোর উপর ভিত্তি করে কি তাদের এই প্রভাবটি থাকে? নো, নট লাইক দ্যাট। আসলে আমরা স্থানীয় বলতে একটি শব্দ ব্যবহার করি। দেখেন, আমাদের দেশে এমনও বেশ কিছু ফ্যামিলি আছে, তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে বা বিভিন্ন বিভাগে বেশ কিছু বড় বড় জমি কিনে রেখেছে, যেগুলোর ব্যাপারে আমরা অনেকেই জানি না। আমাদের দেশে বড় বড় কিছু যদি ফ্যামিলির নাম বলি, আমরা কিন্তু এই ফ্যামিলিগুলোকে চিনিও না। বাট ফেমাস যাদের কথা আছে, যেমন হচ্ছে স্কোয়ার গ্রুপ, বেক্সিমকো, আকিজ কোম্পানি, এরা হচ্ছে আমাদের দেশে বড় বড় জায়ান্ট। বাট এই সমস্ত জায়ান্টরা কিন্তু শুধুমাত্র আমাদের দেশেই ইনভেস্ট করে বসে নেই। তারা অন্যান্য দেশে গিয়ে হয়তো বা কোনো একটি বাগান কিনে রেখেছে, অথবা কোনো একটি ইয়ট কিনে রেখেছে, অথবা এমন কোনো একটি জিনিস কিনে রেখেছে যে জিনিসটি কখনো প্রকাশ পায় না, কিন্তু দিনের পর দিন ওইটার ভ্যালু বাড়তে থাকে। যারা এই ওল্ড মানি থিওরি নিয়ে বিশ্বাসী, তারা কিন্তু কখনো যে ট্রেন্ডিং টপিক বা ট্রেন্ডিং কোনো একটি বিজনেস, ওই বিজনেসের দিকে তারা কখনোই আগাবে না। তারা আগাবে হচ্ছে যে জিনিসটি আমার আজ থেকে 10 বছর পর, 20 বছর পর, 50, 100, এমনকি 200 বছর পর্যন্ত যেটি আমাকে বেনিফিট দিতে থাকবে। কথার কথা, যদি আমার কাছে এখন টাকা থাকে, তাহলে আমি চিন্তা করব যে বুর্জ খলিফাতে যদি একটি অ্যাপার্টমেন্ট নিতে পারতাম। বাট আমি যদি ওল্ড মানি থিওরি নিয়ে কাজ করতে চাই, তখন আমাকে কি করতে হবে? যে আমি হয়তো অনেক দূরে আফ্রিকার কোন একটি দেশে গিয়ে, যেমন ধরেন আন্দামান কোন একটি দ্বীপপুঞ্জতে গিয়ে আমি একটি আঙুরের যে বাগান আছে, সেই আঙুরের বাগান আমি কিনে নিলাম। অথবা আমাদের দেশের মধ্যেই এমন একটা জায়গা, যেমন ধরেন যেখানে পান চাষ হয় বেশি, পানের কোন একটি ক্ষেত কিনে নিলাম। পানের ক্ষেত থেকে কিন্তু প্রত্যেক বছর যে পান আসবে বা প্রত্যেক যে সিজনে পানগুলো আসতে থাকবে, সেই পানগুলো কিন্তু আমি সেল করতে পারতেছি, এবং আমাদের যে ল্যান্ডের ভ্যালু কিন্তু কখনোই কমে না। সেই ল্যান্ডের ভ্যালু কিন্তু তরতর করে দিনের পর দিন বেড়েই যাচ্ছে। এক হিসাবে কি হলো দেখেন, আমার যে প্রত্যেক দিনের যে খরচটা বা প্রত্যেক মাসের যে খরচটা বা প্রত্যেক সিজনের যে খরচটা, সেই খরচটা কিন্তু আমার উঠে আসছে। কিন্তু এই 20 বছর পরে গিয়ে আমার যারা পরবর্তী প্রজন্ম আসবে, তারাও কিন্তু এই একইভাবে সেই আয়ের উৎস হিসেবে তাদের ওই ল্যান্ড ইউজ করতে পারবে। আবার তাদের যখন প্রয়োজন পড়বে, তারা সেই ল্যান্ড বিক্রি করে আরেকটি জায়গায় ল্যান্ডে ইনভেস্ট করতে পারবে। এবারে আসি আরো একটি ব্যাপার। দেখেন, যারা ওল্ড মানি থিওরিতে বিশ্বাস করে, তারা কিন্তু কখনো ইনভিজিবল কোনো কিছুতে ইনভেস্ট কোনোদিনই করবে না। যেমন ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন। আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে ক্রিপ্টোকারেন্সি সেই একটি কারেন্সি সে দেখতে পেয়েছে, কিংবা কোনো একটি বিটকয়েন সে দেখতে পেয়েছে? কেউ বলতে পারবে না। বাট যারা ওল্ড মানি থিওরিতে বিশ্বাস করে, তারা কি করে? তারা হচ্ছে
গোল্ড বার কিনে রাখে কিংবা গোল্ডের কোনো কিছু একটি অর্নামেন্টস অথবা গোল্ড যে পিওর গোল্ডের যে একটি স্টোন পাওয়া যায় সেই স্টোনটি তারা কিনে রাখে। এতে করে কি হয় দেখেন, আমরা যতই বলি না কেন যে গোল্ডের দাম আজ থেকে 5 বছর পরে বা 10 বছর পরে যে কোনো সময় এটি হারিয়ে যেতে পারে, কেননা গোল্ড কিন্তু আমাদের পৃথিবীতে খুবই লিমিটেড একটি আইটেম। এখন যতই লিমিটেড হোক না কেন, দেখেন যে জিনিসটার লিমিটেশন যত বেশি তার ভ্যালু ততটা বেশি। এখন যারা ওল্ড ম্যানের থিওরিতে বিশ্বাসী তারা কি করবে, তারা হচ্ছে এই গোল্ড বার অনেকগুলো কিনে রেখে দিবে। কথার কথা 1000 কেজি কিনে সে রেখে দিল। যখন 10 বছর পরে গোল্ডের ভ্যালু হবে, আপনি জাস্ট একটু চিন্তা করেন যে 2019 সালে আমাদের দেশে গোল্ডের ভরি ছিল হচ্ছে মাত্র 58 থেকে 60,000 টাকা। আর আজকের ডেটে যখন আপনি ভিডিওটি দেখছেন, এখন গোল্ডের ভ্যালু কত? রাইট, এক্স্যাক্টলি 6 বছরের মাথায় 3 গুণ বেড়েছে। রাইট, 3 গুণ মানে 60,000 থেকে অলমোস্ট 1,80,000 টাকার মধ্যে চলে এসেছে। এভাবে এবার ভেবে দেখুন যে 30 বছর পরে সেই এক ভরি গোল্ডের দাম কোথায় গিয়ে ঠেকতে পারে। ওকে, সো আবার আমাদের পুরান ঢাকার অনেক ব্যবসায়ী আছে দেখবেন যে তারা সুন্দর সাদামাটা একটি জীবন যাপন করছে, সাদা শার্ট, সাদা একটি লুঙ্গি, সাদা একটি স্যান্ডেল পরে জাস্ট ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার যেই পরিমাণে টাকা পয়সা আছে আপনি তা কল্পনাও করতে পারবেন না, এমন পরিমাণ। সে কি কখনো অ্যানাউন্স করে যে আজকে আমি এই মার্কেট কিনেছি বা আজকে আমি এই শপ কিনেছি? এরকম কোনো কিছুই তারা কখনোই বলে না। যখন তার যেটা ভ্যালুয়েবল বলে মনে হয় সে তখন সেটি পিক করে ফেলে বা কিনে ফেলে। এক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং কাজ করে হচ্ছে গুজরাটি ব্যবসায়ীরা। গুজরাট বা মারওয়ারি যারা আছে তারা যখন কোনো একটি বিজনেস করতে যায়, ওই সময় তারা তাদের সাথে কিছু শুকনো রুটি আর কিছু পেঁয়াজ নিয়ে যায়। যখন তাদের ক্ষুধা লাগে সে একটি শুকনো রুটির উপর একটি পেঁয়াজ ছিলে সেই পেঁয়াজটিকে কাটার জন্য যে একটি ছুরি ক্যারি করতে হবে সেটিও তাদের কাছে এক্সপেন্ডিচার। সেই এক্সপেন্ডিচারটাকে রিমুভ করার জন্য সেই পেঁয়াজটিকে খুলে জাস্ট খোসাটা ছাড়িয়ে জাস্ট হাতের মধ্যে নিয়ে এভাবে জাস্ট ভেঙে ফেলে, ভেঙে সে রুটি দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে থাকে। তার বিজনেস ডিল কমপ্লিট না হওয়া পর্যন্ত সে তার কস্টটাকে এমন ভাবে রিডিউস করে ফেলে যাতে করে তার বিজনেসে যে প্রফিট আছে সেই প্রফিটটা যাতে কোনোভাবে ডাউন না হয়। এটা হচ্ছে মারওয়ারিদের থিওরি। এবার মারওয়ারিদের আরো একটি থিওরি বলি। মারওয়ারিরা যখন কোনো একটি ইনভেস্ট থেকে তার প্রফিটের অংশ পায়, সেই প্রফিট থেকে একটি অংশ রেখে দেয় মাটির নিচে, আরেকটি অংশ রেখে দেয় হচ্ছে তাদের বালিশের নিচে, আরেকটি অংশ দিয়ে সে এমন একটি বিজনেস স্টার্ট করে বা সে এমন একটি বিজনেসে ইনভেস্ট করে যেই বিজনেস থেকে সে রেগুলারলি একটি অ্যামাউন্ট পেতে থাকবে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে মাটির নিচে এখনো পর্যন্ত কেউ টাকা পুঁতে রাখে? নো, মাটির নিচে টাকা পুঁতে রাখা মানে হচ্ছে যে সে কোনো একটি জমি কিনে। আবার বালিশের নিচে যখন তারা টাকা রাখে এটার মানে হচ্ছে তারা এই টাকাটাকে ধরেই না। আপনারা গৌতম আদানির নাম শুনে থাকবেন। এই গৌতম আদানি 15,000 কোটি টাকা তারা আজ পর্যন্ত টাচ করে দেখেনি। এই 15,000 কোটি টাকা তাদের সেই অনেক আগে থেকে এখনো পর্যন্ত আনটাচড অবস্থায় রয়ে গেছে। এটা তাদের লিকুইড মানি। ওই মারওয়ারি যারা আছে তারাও এরকম কিছু লিকুইড মানি ফর্ম করে রেখে দেয়। আর ওই যে আরেক ভাগ বললাম যে বিজনেস, তাদের কথা হচ্ছে আমি একটি ঢিল মারবো, ওই ঢিল থেকে আম না পড়লেও আমার পাতা পড়তে হবে, এরকম একটি থিওরিতে তারা আগায়। বাট আমরা কি করি আমাদের দেশের বা আমাদের এখন যারা জেন জি আছি বা যারাই আছি, আমাদের সবসময় ট্রেন্ডিং যত কিছু আছে সব ট্রেন্ডিং জিনিসগুলোতে আমাদের ইন্টারেস্ট সবসময় বেশি থাকে। দেখেন আজকে বিটকয়েনের ভ্যালু আছে, বাট যদি বিটকয়েন ভ্যানিশ হয়েছে তখন আপনি কি করবেন? কিন্তু আপনি যদি আজকে একটি স্বর্ণের কোনো একটি আংটি কিনে রাখেন কিংবা আরো কিছু টাকা জমে যদি স্বর্ণের কোনো একটি বিস্কিট কিনে রাখেন, এই টাকা কিন্তু কখনোই আপনার কমবে না, এটি বরঞ্চ আপনার বাড়তে থাকবে। এবারে আসি, আমাদের মধ্যে অনেকেরই চিন্তা ভাবনা আছে যে যদি আমি বড়লোক হই বা কিছু টাকা পয়সা চলে আসে তাহলে আমি একটি গাড়ি কিনবো। সম্পূর্ণ রং একটি কনসেপ্ট। আপনার যদি টাকা হয় তখন আপনার সবার আগে কিনতে হবে একটি ফ্ল্যাট বা বাড়ি, যেটি আপনার দিনের পর দিন ভ্যালু বাড়তে থাকবে। তারপর যখন আপনার মাথা গোঁজা ঠাই হয়ে গেছে তখন আপনি চলাচলের জন্য, আপনার ট্রান্সপোর্ট ইজি করার জন্য তখন আপনি গাড়ি কিনতে পারেন। এবারে গাড়ি কেনার ব্যাপারে আপনাদের একটি হ্যাক বলে দিই। দেখেন আমরা যারা ঢাকা শহরে বসবাস করি আমাদের কাছে গাড়ি একটি লাক্সারি, এবং যে পরিমাণে জ্যাম, এটার জন্য আমরা যদি যখন কোন একটি জায়গায় অ্যাটেন্ড করা দরকার তখন আমরা উবারও চলে যেতে পারি,
অথবা সারা দিনের জন্য একটি গাড়ি ভাড়া নিতে পারি, আপনি কিন্তু প্রত্যেকদিন এমন কোনো জায়গায় যাবেন না যেখানে আপনার স্ট্যাটাস শো করতেই হবে। আপনি যখন কোনো একটি মিটিংয়ে যাচ্ছেন, খুব ইম্পর্টেন্ট কোনো একটি মিটিংয়ে, আপনি একদিনের জন্য যে কোনো একটি গাড়ি ভাড়া করে নেন। আচ্ছা, এখন আমাদের দেশে অনেকগুলো কোম্পানি বেরিয়ে গেছে যারা 1 মান্থ অর 5 ডেজ অর 7 ডেজ এর জন্য একটি গাড়ি সম্পূর্ণ আপনার জন্য দিয়ে দিবে। আপনি ওই থিওরিটা এপ্লাই করতে পারেন, কিংবা কোনো একটি শোরুমে গিয়ে বলতে পারেন যে আমি কিছু ডাউন পেমেন্ট দিচ্ছি, আপনি আমাকে এই 1 মাস বা 2 মাসের জন্য একটি গাড়ি আমাকে দেন। তারা আপনাকে ডেফিনিটলি প্রোভাইড করবে উইথ আ ড্রাইভার। জ্যাম পেরিয়ে যদি আপনি আরো ইজি ট্রান্সপোর্ট ইউজ করতে চান, আপনি একটি বাইক কিনে ফেলুন। That will be easy to transport and easy to go anywhere. So, যদি আপনি মানি ম্যানেজমেন্ট না করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার যে ফাইন্যান্সিয়াল সাকসেস অথবা ফাইন্যান্সিয়াল যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টে কিন্তু আপনি ততটা যেতে পারবেন না। সো, বিলিভ ইন ওল্ড মানি থিওরি অ্যান্ড বিল্ড ইউর ফিউচার। আসসালামু আলাইকুম।